ওয়েলকাম ব্যাক টু অগ্নিশ স্টাডি পোর্টাল। গত ক্লাসে আমি ভারতের ভূগোল বিষয়ের ভারত ও প্রতিবেশী দেশসমূহ অধ্যায় থেকে ভারতের রাজ্যগুলোর থেকে গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে আলোচনা করেছিলাম। আজকের ক্লাসে আমি ভারতের কেন্দ্রশাসিত অঞ্চলগুলি সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে আলোচনা করব। তাই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। যে কোনো চাকরি পরীক্ষায় কিন্তু এই রাজ্য এবং কেন্দ্রশাসিত সম্পর্কিত বিভিন্ন প্রশ্ন জিজ্ঞাসা করাই হয়ে থাকে। তাই স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। তবে দেরি কিসে, শুরু করা যাক। ভারতের কেন্দ্রশাসিত অঞ্চলগুলি সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য। আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ। রাজধানী কোথায়? পোর্ট ব্লেয়ার। প্রধান ভাষা হিন্দি ও বাংলা। জনঘনত্ব কি? সর্বনিম্ন। তপশিলি উপজাতি সর্বনিম্ন 8.3%। শতকরা বনভূমির পরিমাণ সর্বাধিক। এটা কিন্তু ইম্পর্টেন্ট, খুব গুরুত্বপূর্ণ। কোন কেন্দ্রশাসিত অঞ্চলের কোন কেন্দ্রশাসিত অঞ্চলের শতকরা বনভূমির পরিমাণ সর্বাধিক? এটা কিন্তু পরীক্ষাতে আসে, জিজ্ঞাসা করা হয়ে থাকে। এরপর পদুচেরি। রাজধানী পদুচেরি এবং প্রধান ভাষা তামিল, তেলেগু এবং মালায়ালাম। পূর্ব নাম ছিল পন্ডিচেরি, আগে কিন্তু পন্ডিচেরি নাম ছিল পদুচেরির। একমাত্র দিল্লি, জম্মু কাশ্মীর এবং পদুচেরি কেন্দ্রশাসিত অঞ্চলে বিধানসভা আছে। তার মানে কেন্দ্রশাসিত অঞ্চলগুলির মধ্যে শুধুমাত্র দিল্লি, যেটা রাজধানী, আর জম্মু ও কাশ্মীর এবং এই পদুচেরি, এই তিন জায়গায় কিন্তু কেন্দ্রশাসিত অঞ্চল আছে। আগে যখন জম্মু ও কাশ্মীর রাজ্যের মধ্যে ছিল তখন তো সেখানে বিধানসভা ছিলই, আর তখন কিন্তু শুধুমাত্র দিল্লি আর পদুচেরিতেই কেন্দ্রশাসিত অঞ্চল ছিল। তো বর্তমানে এখন যেহেতু জম্মু ও কাশ্মীর কেন্দ্রশাসিত অঞ্চলের মধ্যে পড়ছে, সেহেতু এখন তিনটেই হবে, দিল্লি, জম্মু ও কাশ্মীর এবং পদুচেরিতে বিধানসভা আছে। এই প্রশ্নটা কিন্তু আসে পরীক্ষায়। এরপর দাদরা ও নগর হাভেলি, দমন ও দিউ কি? রাজধানী সিলভাসা। প্রধান ভাষা গুজরাটি ও হিন্দি। তপশিলি জাতির শতাংশ সর্বনিম্ন। তাহলে এটা কিন্তু পরীক্ষায় আসার মতো একটা প্রশ্ন। কোন কেন্দ্রশাসিত অঞ্চলে তপশিলি জাতির শতাংশ সর্বনিম্ন আছে? 1.9%। এটা দাদরা নগর হাভেলি ও দমন ও দিউ। 2020 সালে 26শে জানুয়ারি দাদরা নগর হাভেলি এবং দমন ও দিউ কেন্দ্রশাসিত অঞ্চল দুটি যুক্ত করা হয়েছিল। এরপর লাক্ষাদ্বীপ। লাক্ষাদ্বীপে কি? লাক্ষাদ্বীপের রাজধানী কাভারাত্রি। প্রধান ভাষা মালায়ালাম ও জেসেরি। লাক্ষাদ্বীপ হলো ক্ষুদ্রতম কেন্দ্রশাসিত অঞ্চল। এটা কিন্তু পরীক্ষায় আসে। সবথেকে ক্ষুদ্রতম কেন্দ্রশাসিত অঞ্চল কোনটি? লাক্ষাদ্বীপ। লাক্ষাদ্বীপের জনসংখ্যা সর্বনিম্ন। সর্বনিম্ন জনসংখ্যা কোন কেন্দ্রশাসিত অঞ্চলে আছে? লাক্ষাদ্বীপ। লাক্ষাদ্বীপে তপশিলি উপজাতির হার সর্বোচ্চ, অর্থাৎ 94.5%। এটা কিন্তু পরীক্ষায় আসে। এই তিনটে প্রশ্নই কিন্তু ইম্পর্টেন্ট খুব লাক্ষাদ্বীপ সম্পর্কিত। এরপর চণ্ডীগড়। চণ্ডীগড়ে কি? চণ্ডীগড়ের রাজধানী চণ্ডীগড়। এর প্রধান ভাষা পাঞ্জাবি ও হিন্দি। পাঞ্জাব হরিয়ানার যৌথ রাজধানী। তাহলে এই চণ্ডীগড় কিন্তু একটি কেন্দ্রশাসিত অঞ্চল এবং দুটি রাজ্যের রাজধানী। একটা পাঞ্জাবের রাজধানীও চণ্ডীগড়, আবার হরিয়ানার রাজধানীও চণ্ডীগড়, আবার চণ্ডীগড় কেন্দ্রশাসিত অঞ্চলের রাজধানীও কিন্তু চণ্ডীগড়। এটা কিন্তু পরীক্ষায় আসে। তপশিলি জাতির শতাংশ সর্বোচ্চ, অর্থাৎ 17.5%। এরপর জম্মু কাশ্মীর। জম্মু কাশ্মীরে কি? জম্মু কাশ্মীর কেন্দ্রশাসিত অঞ্চল, রাজধানী শ্রীনগর। গ্রীষ্মকালীন, এটা কিন্তু পরীক্ষায় আসে। জম্মু ও কাশ্মীরের গ্রীষ্মকালীন রাজধানীর নাম শ্রীনগর, আর জম্মু শীতকালীন রাজধানী। তাহলে শীতকালীন রাজধানীর নাম জম্মু। জম্মু ও কাশ্মীর কেন্দ্রশাসিত অঞ্চলের প্রধান ভাষা কাশ্মীরি, উর্দু আর ডোগরি। কাশ্মীরকে ভূস্বর্গ বলা হয়। তাহলে কাকে পৃথিবীর ভূস্বর্গ বলা হয়? এটা কিন্তু বহুবার পরীক্ষায় জিজ্ঞাসা করা হয়েছে। এটা একটা ইম্পর্টেন্ট প্রশ্ন। কাশ্মীরকে পৃথিবীর ভূস্বর্গ বলা হয়। জম্মু ও কাশ্মীর কেন্দ্রশাসিত অঞ্চল তিনটি প্রতিবেশী দেশের সীমানাকে স্পর্শ করেছে। বিধানসভা আছে, এখানেও কিন্তু বিধানসভা আছে। এরপর লাদাখ। রাজধানী লে। প্রধান ভাষা লাদাখি, তিব্বতী ও বাল্টি। লাদাখ ভারতের বৃহত্তম কেন্দ্রশাসিত অঞ্চল। এটাও কিন্তু পরীক্ষায় আসে। ভারতের বৃহত্তম কেন্দ্রশাসিত অঞ্চল কোনটি? লাদাখ। যখন জম্মু ও কাশ্মীর এবং লাদাখ এগুলি রাজ্যের মধ্যে ছিল তখন কিন্তু বৃহত্তম কেন্দ্রশাসিত অঞ্চল আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ ছিল। কিন্তু বর্তমানে যদি এই প্রশ্নটি পরীক্ষাতে জিজ্ঞাসা করা হয়ে থাকে তাহলে কিন্তু লাদাখ হবে। আর যেহেতু পরবর্তীতে এটা পরিবর্তন হয়েছে, তাই এটা পরীক্ষায় আসার সম্ভাবনাও কিন্তু প্রবল। এরপরে রাজধানী নিয়ন্ত্রিত অঞ্চল কি? দিল্লি। দিল্লি রাজধানী নিয়ন্ত্রিত অঞ্চল। রাজধানী কোথায়? নয়াদিল্লি। প্রধান ভাষা হিন্দি, উর্দু, পাঞ্জাবি। জনসংখ্যা এবং জনঘনত্ব সর্বাধিক। তাহলে এই দিল্লির কিন্তু জনসংখ্যা এবং জনঘনত্ব সর্বাধিক। এখানে কিন্তু বিধানসভাও আছে। তাহলে এইগুলি হলো রাজধানী নিয়ন্ত্রিত অঞ্চল এবং কেন্দ্রশাসিত অঞ্চল সম্পর্কিত তথ্য। এরপর আমরা কিছু গুরুত্বপূর্ণ তথ্য নেব কি? সীমানা, আন্তর্জাতিক সীমানা বিষয়ে কিছু গুরুত্বপূর্ণ তথ্য দেখে নেব। 1896 খ্রিস্টাব্দে ডুরাল লাইন তৈরি হয়, যা ভারত ও আফগানিস্তানকে পৃথক করেছে। ভারত ও আফগানিস্তানকে পৃথক করেছে কোন লাইন? এটাও পরীক্ষায় আসে।
বা ডুরাল লাইন কোন দুটি দেশকে পৃথক করেছে, এটাও পরীক্ষায় আসে। তাই ঘুরিয়ে এদিক ওদিক দুদিক থেকেই কিন্তু আসতে পারে, তাই এগুলো খুবই গুরুত্বপূর্ণ, বহুবার পরীক্ষায় জিজ্ঞাসা করা হয়েছে, প্রত্যেকটি ইম্পর্টেন্ট। এখানে আমি প্রত্যেকটি হাইলাইট করে দিয়েছি যে যে জায়গাগুলো মনে রাখতে হবে। 1913 খ্রিস্টাব্দে ম্যাকমোহন লাইন কাকে ভারত ও চীনকে পৃথক করেছে। 1974 খ্রিস্টাব্দে র্যাডক্লিফ লাইন, এখানে একটু টাইপ মিস্টেক আছে, রয়জব বলা হয়, র্যাডক্লিফ লাইন আকার হবে। র্যাডক্লিফ লাইন তৈরি হয় যা ভারত ও পাকিস্তানকে পৃথক করেছে। 24তম প্যারালালের মাধ্যমে ভারত ও পাকিস্তান পৃথক করা হয়, যার দাবি পাকিস্তান করে। এটা কিন্তু পাকিস্তানের দাবি অনুযায়ী 24তম প্যারালালের মাধ্যমে ভারত ও পাকিস্তানকে পৃথক করা হয়। যে সীমানা নিয়ে এখনও পর্যন্ত লড়াই চলছে। লাইন অফ কন্ট্রোল এর মাধ্যমে কী হয়, ভারত অধিকৃত কাশ্মীর ও পাকিস্তান অধিকৃত কাশ্মীরকে পৃথক করে কে, লাইন অফ কন্ট্রোল। এরপর লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল কী করে, ভারত এবং চীন অধিকৃত লাদাখ, যার নাম আকসাই চীন। আকসাই চীন এবং ভারতকে পৃথক করে, অথবা ভারত ও চীন অধিকৃত লাদাখকে পৃথক করে কে, লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল। এটা কিন্তু পরীক্ষায় আসে, দুটো অপশান থেকে কিন্তু ঘুরিয়ে আসতেই পারে, তাই এটা খুবই গুরুত্বপূর্ণ, মনে রাখতে হবে। 8 ডিগ্রি চ্যানেল মিনিকয় দ্বীপ ও মালদ্বীপকে পৃথক করে। 9 ডিগ্রি চ্যানেল লাক্ষাদ্বীপ ও মিনিকয়কে পৃথক করে। 10 ডিগ্রি চ্যানেল আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জকে পৃথক করে। ডানকান প্যাসেজ গ্রেট আন্দামান ও লিটল আন্দামানকে পৃথক করে। গ্রেট চ্যানেল আন্দামান নিকোবর এবং সুমাত্রাকে পৃথক করে। তাহলে আন্দামান নিকোবর থেকে সুমাত্রাকে পৃথক করে কে, গ্রেট চ্যানেল। এগুলো প্রত্যেকটি ইম্পর্টেন্ট, প্রত্যেকটি বারবার পরীক্ষা আসে, বিভিন্ন পরীক্ষায় বিভিন্নভাবে জিজ্ঞাসা করা হয়, তাই এগুলো কিন্তু মুখস্থ করে একদম মাথায় পুরো গেঁথে নিতে হবে। এরপর সম্ব্রেও চ্যানেল, এটা কি, কার নিকোবর দ্বীপপুঞ্জ ও লিটিল নিকোবর দ্বীপপুঞ্জকে পৃথক করে। হিন্ডেনবার্গ, বহুবার পরীক্ষায় এসে, হিন্ডেনবার্গ লাইন কি, জার্মানি ও পোল্যান্ডকে পৃথক করে। ম্যাগিনট লাইন কি, ফ্রান্স ও জার্মানিকে পৃথক করে। ওডেরনেইস লাইন, এটা জার্মানি ও পোল্যান্ডকে পৃথক করে। এটা একটু কম আসে, কিন্তু হিন্ডেনবার্গ বহুবার এসছে, ম্যাগিনট লাইন বহুবার এসছে। এরপর ভারতের প্রতিবেশী দেশের সীমানায় অবস্থিত রাজ্যগুলি, মানে কোন কোন রাজ্য কোন কোন প্রতিবেশী দেশের সীমানায় অবস্থিত আছে, তাকে স্পর্শ করে আছে, সেগুলো আমাদেরকে জেনে নিতে হবে। এগুলোকে আমাদেরকে মাথায় ছবির মতো পুরো সাজিয়ে রাখতে হবে, কারণ বিভিন্নভাবে কোশ্চেন আসে, ঘুরিয়ে ফিরিয়ে থাকে অপশানে, তখন কিন্তু ছবিটা যদি মনে থাকে, মানে ভারতের ম্যাপটা যদি ভালোভাবে মনে থাকে, তার প্রতিবেশী দেশগুলো কে কোথায় আছে, তাহলে কিন্তু সহজে মনে রাখা যায়, কষ্ট কম হবে। এইভাবে মুখস্থ করে মনে রাখলে আবার গুলিয়ে যেতে পারে, এদিক থেকে ওদিকে চলে যেতে পারে। এই জন্য ম্যাপটাকে কিন্তু মনে রাখতে হবে, ম্যাপটাকে বারবার দেখতে হবে, যার কাছে যে বই আছে সেই ম্যাপ দেখে ফলো করলেই হবে, এবং মাথায় সেটাকে পুরো ছবির মতো রেখে দিতে হবে, কোন পাশে কী আছে, উত্তর দিকে কী আছে, দক্ষিণ দিকে কী আছে, পূর্বে পশ্চিমে কোথায় কী আছে, এগুলো জেনে নিতে হবে। এগুলো তথ্য হিসাবে মনেও রাখতে হবে, একবার পড়তে হবে, পড়ার সাথে সাথে ছবিটাকে বা ম্যাপটাকে কল্পনা করতে হবে, তাহলে কিন্তু মনে খুব সহজেই থাকবে। তাহলে দেখে নিই পাকিস্তানের সঙ্গে কি, বাদিক থেকে গুজরাট, তার নিচে রাজস্থান আছে, তার উপরে রাজস্থান আছে, তারপরে পাঞ্জাব আছে, জম্মু কাশ্মীর আছে, লাদাখ আছে, সহজেই মনে থাকবে। আফগানিস্তান শুধুমাত্র লাদাখ টাচ করে আছে। এখানে লাদাখ হবে, লাদাখ। উত্তরাখণ্ড আছে, তারপর হিমাচল প্রদেশ আছে, সিকিম আছে, এদিকে অরুণাচল প্রদেশ আছে, মানে পুরো উপর অংশটাই চলে যাচ্ছে। আর নেপালের সঙ্গে কি আছে, এই উত্তরপ্রদেশ আছে, উত্তরাখণ্ড আছে, বিহার আছে, পশ্চিমবঙ্গ আছে, সিকিম আছে। ভুটানের সঙ্গে সিকিম, পশ্চিমবঙ্গ, আসাম, অরুণাচল প্রদেশ আছে। বাংলাদেশের সঙ্গে পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয়, ত্রিপুরা, মিজোরাম। মায়ানমারের সঙ্গে মিজোরাম, মণিপুর, নাগাল্যান্ড, অরুণাচল প্রদেশ। তাহলে এগুলো কিন্তু ছবির মতো করে মনে রাখলে খুব সহজেই মনে থাকবে। এরপর একটি গুরুত্বপূর্ণ তথ্য আছে, যেটা সংক্রান্ত বিভিন্ন পরীক্ষাতে কিন্তু প্রশ্ন জিজ্ঞাসা করা হয়েছে। ভারতের সীমানাবর্তী রাজ্যের সংখ্যা 17টি, জেলার সংখ্যা 92টি। এছাড়াও উপকূল রেখার দৈর্ঘ্য 7516.6 কিলোমিটার। এটা কিন্তু পরীক্ষায় আসে, বহু পরীক্ষায় এসছে এই প্রশ্নটা। 13টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলকে স্পর্শ করে মোট ভারতের দ্বীপের সংখ্যা কটি, 1197টি। এটাও পরীক্ষায় আসে, তো এইগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তথ্য। তো আজকের ক্লাসটি এখানেই শেষ হচ্ছে, খুব শীঘ্রই পরবর্তী ক্লাস আসতে চলেছে। তাই যদি আজকের ক্লাসটি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর এই ক্লাস সংক্রান্ত যদি কোনো বিষয়ে কোনো জিজ্ঞাসা থাকে তাহলে অবশ্যই কমেন্ট সেকশানে জানাতে পারেন। থ্যাংক ইউ।